তারা পরিকল্পনা করে এসেছে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে তারা। আপনি গণমাধ্যম কর্মীর গায়ে কেন হাত দিলেন? এটা বলার সাথে সাথে সে আমাকেও বলল আমি ইন্ডিয়ার দালাল, এই সেই এগুলো বলে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে মাটিতে ফেলে দিল। আসাতে আমার মোবাইলটা ভেঙে ফেলছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফেস দ্য পিপলের স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহেরা আফরোজ। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় উপস্থিত ছিলেন আমাদের ফেস দ্য পিপলের গণমাধ্যম কর্মী হাসনাত সজীব। চলুন আমরা তার কাছ থেকে শুনে আসি ঘটনার বিস্তারিত। হাসনাত সজীব, আজ রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম কর্মীদের সাথে যে ঘটনা ঘটেছিল সেটি আপনি প্রত্যক্ষদর্শী, আমাদেরকে এটার বিস্তারিত সম্পর্কে জানাবেন। আজকে সকাল 11টার দিকে আমরা রিপোর্টার্স ইউনিটিতে উপস্থিত হই। ওইখানে বলা হয়েছিল ৭১ মঞ্চ নামে একটা সংগঠন, তারা একটা প্রোগ্রাম করবে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের নিয়ে, প্লাস জুলাই আন্দোলনে যারা ছিল তাদের বিষয়বস্তু তুলে ধরাতে তারা একটা প্রোগ্রাম করবে। যার ধারাবাহিকতায় আমরা গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হই। আমরা জানতাম না যে সেখানে লতিফ সিদ্দিকী বা আওয়ামী লীগের যারা ছিল তারা এখানে উপস্থিত হবেন, সেটা আমরা জানতাম না। পরে যখন তাদেরকে আমরা দেখতে পাই, এমনকি প্রধান অতিথি দেখি যে ডক্টর কামাল হোসেন উনি প্রধান অতিথি, তখন আমাদের কিছুটা ডাউট হয়। পরবর্তীতে যখন তারা বক্তব্য দেওয়া শুরু করলো, দেখতে পেলাম যে এখানে আওয়ামী লীগকে ইন্ডিকেট করে আওয়ামী লীগকে প্রমোট করার জন্য তারা অনেক কথা বলে। পরবর্তীতে আমরা কতিপয় সাংবাদিক, গণমাধ্যম কর্মী যারা রয়েছে কতিপয়, আমরা সেটাকে বয়কট করি। এই প্রোগ্রামটাকে বয়কট করে আমরা বের হয়ে আসছি। সবাই না, সব গণমাধ্যম কর্মীকে আমি ইন্ডিকেট করছি না, জাস্ট আমরা কতিপয় গণমাধ্যম কর্মী যারা আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা রেখেছিলাম জুলাই আগস্ট আন্দোলনে। তো আমরা যখন এটাকে বয়কট করে চলে আসি, এই বাইরে এসে দাঁড়িয়েছি, ঠিক তার 2 মিনিটের মাথায় কোথা থেকে যেন 20-25 জন বহিরাগত ঢুকে যায় রিপোর্টার্স ইউনিটির ভিতরে। ঢুকেই তাদের উপর মারামারি শুরু করে দেয়। তখন কাদের উপর মারামারি শুরু করেছে? যারা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল, তাদের উপরে? যেমন লতিফ সিদ্দিকী, তারপর হচ্ছে পান্না, তাদের উপরে। এবং কি তাদের যে বহিরাগতরা কি কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠনের মানে কোনো সদস্য মনে হয়েছে? তখন তো আমরা এটা বুঝিনি যে তারা কোন দলের, কারণ রাজনৈতিক সংগঠন তো অনেকগুলো। বাট কিছু কিছু পরিচয় কিছু প্রকাশ পাচ্ছে, কে কার সাথে ঘেঁষা, সেটা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। তখন আমরা ভিতরে ঢুকি, দেখি যে তাদের সাথে একটা মারামারি হচ্ছে। আমরা তখন ওটার ভিডিও করছি। ভিডিও করাকালীন একজন লোক, উৎসুক জনতা হিসেবে কয়েকজন ঢুকেছে, মুরব্বী, সেখানে আশেপাশে যারা থাকে। একজন মুরব্বীর বয়স 80 বছরের উপরে হবে, ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় একটা লোক। তখন আমরা প্রতিবাদ করি, এমনকি আমার সাথে আরেকজন সহকর্মী, সেও প্রতিবাদ করে। সে বলছে যে আপনি এই মুরব্বীকে কেন আপনি ধাক্কা দিলেন, উনি তো আপনার বাবার বয়সী। তখন ওই লোক, ওই গণমাধ্যম কর্মী আমার সহকর্মী ভাইকে বলছে যে আপনি ইন্ডিয়ার দালাল। এটা বলে তার মোবাইলটা আছাড় দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। যখন আমি বললাম যে আপনি গণমাধ্যম কর্মীর গায়ে কেন হাত দিয়েছেন, ওকে কিন্তু ধাক্কাও দিয়েছে। তখন আমি প্রতিবাদ করি সেটা, যে আপনি গণমাধ্যম কর্মীর গায়ে কেন হাত দিয়েছেন? আপনারা তো প্রোগ্রামের প্রথম থেকে ছিলেন না, আমরা তো প্রথম থেকে দেখেছি এবং কি আমরা বয়কটও করেছি এটা। তো আপনি গণমাধ্যম কর্মীর গায়ে কেন হাত দিলেন? এটা বলার সাথে সাথে সে আমাকেও বলল আমি ইন্ডিয়ার দালাল, এই সেই এগুলো বলে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে এই যে মাটিতে ফেলে দিল। আসাতে আমার মোবাইলটা ভেঙে ফেলছে। তো এই ভেঙে ফেলার পর তখন সকল গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা সবাই খেপে যায় তার উপরে। পরে একজন ব্যক্তি এই কাজটা করেছে না, নাকি এখানে সংঘবদ্ধ 2-3 হয়ে? জন ছিল তারা। তা কেমন বয়সের ছিল? একজনের বয়স 40 থেকে 45 বছর হবে, যে আমাদের মোবাইলগুলো ভেঙেছে। আরেকজন বয়স 30-35 হবে, উনি মুরব্বীদেরকে লাথি মারা থেকে শুরু করে, যারা ওই প্রোগ্রামে এসেছে তারা না, যারা উৎসুক জনতা হিসেবে এসেছে। কারণ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন ঘটে, মারামারি ঘটে, তখন কিন্তু অনেক উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করে। তো তাদেরকে জাস্টিফাই না করে তাদের গায়ে হাত তুলেছে কয়েকজন। আমরা এটা নিয়ে প্রতিবাদ করি। এই এই মবে যে 20-25 জন ঢুকেছে, তাদের মধ্য থেকে 4-5 জন এই ঘটনাটা ঘটেছে। কারণ তারা পরিকল্পনা করে এসেছে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে তারা, বিতর্কিত সিচুয়েশন। তো পরবর্তীতে ওইখানে যিনি এডিসি ছিলেন, পুলিশের দায়িত্বে উনি যিনি উপস্থিত ছিলেন, ওনাকে আমরা বললাম। উনি বলছে যে ভাই আমরা এই যে একটা ঝামেলা এখন আমরা সর্ট আউট করছি, এখন এই মুহূর্তে একটা ঝামেলা করলে আমরা কোথায় যাব? উনি এই কথাটা আমাদেরকে বলেছে। উনি তাও আশ্বাস দিয়েছে যে আপনারা এই ঝামেলাটা যে করেছে তাকে আপনারা ব্যবস্থা করেন যে তাকে সে বেরোতে না পারে।
বাট আমাদের এই ঘটনার সময় যখন আমাদের সাথে তাদের একটা কথা কাটাকাটি হচ্ছে ওনার, কারণ আমরা তো গণমাধ্যম কর্মী, ওনার গায়ে হাত তুলতে পারবো না আমরা, যখন কথা কাটাকাটি হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে তাকে ধরে আমরা পুলিশের কাছে দিয়ে দিব। যত কিছু হোক, গণমাধ্যম কর্মীর গায়ে হাত তুলেছে সে, তো তাকে ধরতে যাবে এমন সময় ওইখানে যারা মব সৃষ্টিকারীর বা ওই ঘটনা সৃষ্টিকারীর যিনি যারা নেতৃত্ব দিয়েছেন তারা কয়েকজন আমার সামনে আসে আমাকে অনেকভাবে বোঝায় যে ভাই সরি ভাই বুঝতে পারি না, এই না আসি না, এগুলো বোঝাচ্ছে। ওই সুযোগে ওই যারা এই কাজগুলো করছে তাদেরকে বের করে দিয়েছে। এই যে বের করে দেওয়া, তাদেরকে বাঁচিয়ে দেওয়া, এই জিনিসটা তারা প্ল্যান মাফিক করেছে। আর প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আজকে না, এই গত কয়েক মাস যাবৎ গণমাধ্যম কর্মীদের উপরে কেমন নির্যাতন নিপীড়ন চলছে সেটা সবাই জনগণ কিন্তু জানে, সবাই দেখেছে। এই যে আমাদেরকে টার্গেট করা, আমাদের আইডি কার্ড ঝুলানো গলায়, আমাদের হাতে মাইক্রোফোন আছে, আমাদের লোগো খচিত মাইক্রোফোন, এই মাইক্রোফোন পরিচয় পাওয়ার পরও গণমাধ্যম কর্মীদের উপর এভাবে ইন্ডিকেট করে মারা, তাদের উপর হামলা করা, এটা কিন্তু বিগত কত বছর আমরা দেখিনি, কিন্তু রিসেন্টলি আমরা দেখছি। তো এটাতে জড়িত কারা রয়েছেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো আমরা যে এই ঘটনার সাথে যে গণমাধ্যম কর্মীদের উপর যে হামলাটা হলো, সেই হামলার আমরা সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি প্রশাসনের কাছে। আর বর্তমানে যারা সরকারে রয়েছেন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, গণমাধ্যম কর্মী যারা রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা দলের, প্রত্যেকটা সরকারের কিন্তু আমরা বিরোধী দল হিসাবে কিন্তু আমরা কাজ করি গণমাধ্যম কর্মীরা। কারণ আপনাদের সরকার যদি ভালোভাবে কাজ করে আমরা আপনাদের ভালো দিকগুলো তুলে ধরি, যদি নেগেটিভ কাজ করে আমরা নেগেটিভগুলো তুলে ধরি। আর আজ পর্যন্ত কোনো সরকার এমন আসেনি যে ভালো কাজ করেছে, সো আমরা নেগেটিভগুলোই আমরা তুলে ধরেছি, যার কারণে আমরা গণমাধ্যম কর্মীরা সকলেরই না, সকলের একটু বলি, সরকার যে সরকারই আসুক না কেন ভালো মন্দ কাজ কিছুটা কম বেশি করে করে, তো গণমাধ্যম কর্মীরা তো আসলে সামাজিক অবক্ষয়গুলোই তুলে ধরে, সেখান থেকে আপনারা সেই অবক্ষয়গুলো তুলে ধরছেন বারবার। সেখানে আমাদের উপর বারবার কেন ইন্ডিকেট করে কেন হামলাগুলো করা হচ্ছে, আর আমাদেরকে বিভিন্ন কাজে বাধা প্রদান করা হচ্ছে। যেমন আজকে যে ঘটনাটা ঘটলো, আমরা ভিডিও করছি, ভিডিও করতে বাধা প্রদান করা ওখানে হচ্ছে। আপনারা কেন গিয়েছিলেন? ওইখানে যাওয়ার কারণ ছিল, আমাদেরকে বললামই তো আপনাকে প্রথমে, যে আমাদেরকে ইনভাইটেশন দেওয়া হয়েছিল ওইখানে মঞ্চ ৭১ নামে একটি সংগঠন, তারা মুক্তিযোদ্ধা বিষয়ক একটি প্রোগ্রাম করবে। সেখানে ২৪শে গণ অভ্যুত্থানে ওই যে যারা ওইখানে অ্যাটেন্ড করেছে, যারা ভূমিকা রেখেছিল ২৪শে গণ অভ্যুত্থানে, তাদেরকে নিয়েও তারা কথা বলবে। তো ওই সূত্র ধরে ওই ধারাবাহিকভাবে আমরা যে ইনভিটেশন পেলে আমরা যাই গণমাধ্যম কর্মীরা, ওইখানেও আমরা গিয়েছি। যাওয়ার পর দেখলাম যে টোটালি ভিন্ন অ্যাঙ্গেল দিয়ে তারা কাজ করছে, যে টোটালি আওয়ামী লীগের যত গুণকীর্তন আছে ওইখানে করা হচ্ছে। তখনই আমরা কতিপয় সাংবাদিক, গণমাধ্যম কর্মী আমরা ওইখানে ওই প্রোগ্রামটাকে বয়কট করি। শুধুমাত্র আওয়ামী লীগের প্রোগ্রাম গুণগানকে বয়কট করার জন্যই আপনার উপরে এই অতর্কিত, না, আপনাদের উপরে এই অতর্কিত এটা না, হামলা ঘটেছে এটা না। এটা? নাকি আপনারা কারো পক্ষপাতিত্ব করেছিলেন, কোনো গ্রুপিং এর কোনো ঘটনা ঘটেছিল কি? এখানে গ্রুপিংটা দেখছি, যারা পরবর্তীতে ওইখানে যারা প্রোগ্রাম করছে, লতিফ সিদ্দিকী, ওনার নেতৃত্বে মূলত প্রোগ্রামটা, আমি জানতাম না, আমরা কেউই জানতাম না ওইটা। এই লতিফ সিদ্দিকী গ্রুপের উপরে হামলা করে বহিরাগত অনেক লোকজন। তো সেটা কিভাবে আওয়ামী লীগের লোকজন বলছেন, নাকি তারা বহিরাগতই? না, আওয়ামী লীগের লোকজন আমি বলিনি, মানে তারা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে আওয়ামী লীগের লোকজন। আচ্ছা, কারণ লতিফ সিদ্দিকী আমরা দেখেছি আওয়ামী লীগের সরকারের সময় আচ্ছা, মন্ত্রী ছিল সে, সেটা জানতে তার মানে সে আওয়ামী লীগের লোক। এখন আওয়ামী লীগের প্রোগ্রাম যে সেটা আমরা জানতাম না, ইভেন লতিফ সিদ্দিকী যে এটাতে আপনার অতিথি হিসেবে আছে সেটাও আমরা জানতাম না। যখন ইনভিটেশন দেওয়া হয়েছিল তখন বলা হয়নি যে কেউ অতিথি, অতিথির নামটা উল্লেখ করা হয়নি। তো সচরাচর আমরা কোনো ইনভিটেশন পেলে সেখানে আমরা যাই, যে ঘটনাটা কি আমরা তুলে ধরার চেষ্টা করি, এটা নেগেটিভ পজিটিভ সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করে আমরা আমাদের মিডিয়াতে তুলে ধরি। তো ওই ধারাবাহিকতায় কিন্তু আজকে যাওয়ার পর যখন এটা আওয়ামীপন্থী একটা প্রোগ্রাম দেখলাম, বিশেষ করে তারা ২৪শে গণ অভ্যুত্থানকে অস্বীকার করছে, তো সেই জিনিসটা আমরা যারা ২৪শে গণ অভ্যুত্থানের পক্ষে গণমাধ্যম কর্মী ছিলাম, আমরা কেউ এটা মানতে পারিনি। আমরা তখন কিন্তু সাথে সাথে আমরা ২৪ গণ অভ্যুত্থানের পক্ষে বা আমরা যারা কয়েকজন আছে আমরা বয়কট করে চলে আসি। তো এর পর দেখি বহিরাগত অনেক লোক ঢুকে ওই যে যারা ওইখানে আন্দোলন করছে, মিটিংটা করছে, তাদের উপর হামলা করে প্রথমে।
ওই হামলাটা করার সাথে সাথে কিন্তু আমরা ঢুকে যাই ভিতরে যে কি হচ্ছে ওইখানে, মারামারি শব্দ শোনা যাচ্ছে, চিল্লাচিল্লি শব্দ শোনা যাচ্ছে। তখন আমরা যারা বাইরে চলে এসেছিলাম আমরা আবার ঢুকার পর আমরা দেখি যে তারা মারধর করছে কাদেরকে, এই যে লতিফ সিদ্দিকী, তারপরে যে পান্না, তারা সহ তাদের সমর্থিত যারা, তাদেরকে মারধর করছে বহিরাগতরা। আমরা কিন্তু তখনও তাদের রাজনৈতিক পরিচয় বা কোনো কিছু জানতাম না, যারা পরে প্রবেশ করেছে। তো পরবর্তী আমরা ওটা ভিডিও করছি, কারণ আমাদের কাজই হচ্ছে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যে কোনো ঘটনা তুলে ধরা। যেটাই হোক না কেন, গণমাধ্যম কর্মী হিসাবে আপনার যে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, যেটা আপনি বলছিলেন, সেটা আপনি আবারও একটু আমাদেরকে ক্লিয়ার করবেন যে আপনার কতটুকু রাষ্ট্রের কাছে আপনি কতটুকু নিরাপদ আর কতটুকু অনিরাপদ, এর দায় কার? যেমন আজকের যে ঘটনাটা ঘটছে আমাদের সাথে, আজকে যে ঘটেছে, ওইখানে কিন্তু পুলিশ উপস্থিত ছিল। ওইখানে এডিসি, ওনার নামটা আমি ভুলে গিয়েছি, এডিসি একজন উপস্থিত ছিল, এমনকি পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিল। ওনারা এসেছিলেন পান্না এবং লতিফ সিদ্দিকী তাদেরকে গ্রেপ্তার করার জন্য। ও তাদের সামনে কিন্তু আজকের এই ঘটনাটা, বাট তারা কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। এমনকি ওই যে আমরা কেন ভিডিও করছি মারামারির, তারা যে মারছে সেটা কেন ভিডিও করছি, সেই কারণে মূলত আমাদের উপর তারা ক্ষিপ্ত হয়েছে। একটু রিলেট করতে চাই, গাজীপুরের হত্যাকাণ্ড কিন্তু এই ভিডিও করা নিয়েই সংগঠিত হয়েছিল, যে সত্য প্রকাশ করব ভিডিও করছে, আপনারাও সেই ভিডিও করতেই আবার গিয়েছিলেন। আপনার এই কথার মাঝে আমি একটু অ্যাড করি, কিছুদিন আগে ঢাকা প্রেস ক্লাবের সামনে কিন্তু একটা ঘটনা ঘটেছে। বাংলা ভিশনের একজন গণমাধ্যম কর্মীকে কিন্তু আপনার যে পুলিশ বুথে নিয়ে গিয়ে মারা হয়েছিল, কয়েকবার মারধর করেছে, এবং লাথিও দিয়েছে ওইখানে। তো এই যে গণমাধ্যম কর্মীদেরকে ইন্ডিকেট করে যে অত্যাচারটা করা হচ্ছে, সেটা আদৌ এটা কি কতটুকু? সুপরিকল্পিত মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে সুপরিকল্পিত। যে গণমাধ্যম কর্মী যদি না থাকে তাহলে তাদের অন্যায়, তাদের অপরাধমূলক কর্মকাণ্ডগুলো সবার সামনে আসবে না, তারা নিরাপদে তাদের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে ইদানিং এটা বেশি বেড়ে গেছে কেন? ইদানিং বেশি বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে আইন শৃঙ্খলা তৎপরতা আছে, এটা কমে গিয়েছে অনেকটা। আমাদের আগের যে 5ই আগস্ট পরবর্তী সময় যে আইন শৃঙ্খলাটা যেমনটা রক্ষা করেছিল সেনাবাহিনীর আন্ডারে, কিন্তু আইন শৃঙ্খলাটা অনেকটাই হাতের মুঠোয় চলে এসেছিল, যে অনেকে অনেক কাজ করতে ভয় পেত, কারণ সেনাবাহিনী তাৎক্ষণিক স্টেপ নিত। বাট এখন পুলিশের হাতে আসার পর থেকে, কারণ পুলিশ এখন অনেক কিছু আছে তারা এড়িয়ে চলে, এমন কিছু ঘটনা আছে তারা যাইতে চায় না, অনেক মামলা আছে তারা পদক্ষেপ নিতে চায় না, এটা পুলিশের দুর্বলতা। এই বিষয়ে আপনি রাষ্ট্রকে কি মেসেজ দিতে চান? আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি, গণমাধ্যম কর্মীরা হচ্ছে জাতির দর্পণ। এটা আমাদের দেশে শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা আমাদের দেশে একমাত্র নির্যাতনের শিকার হয়, বাট বাহিরের কোনো দেশে গণমাধ্যমের কর্মীর যে সম্মানটা, সেই সম্মানটা কিন্তু অনেক অপরিসীম। এমনকি আমরা যদি পার্শ্ববর্তী বা আমাদের খুব কাছাকাছি যে দেশগুলো রয়েছে মিডল ইস্টের মধ্যে, যেমন দুবাই, সৌদি আরব, ওমান বা ইউনাইটেড আরব আমিরাত যারা আছে, মালয়েশিয়া, ওইখানে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা এবং যথেষ্ট পরিমাণ রেসপেক্ট দেওয়া হয়, যে রেসপেক্টের জায়গা থেকে বাংলাদেশটা অনেকটাই পিছিয়ে রয়েছে। বাংলাদেশ, কেননা আমরা বিগত কয়েক মাসের ঘটনা যদি আমরা তুলে ধরি, গণমাধ্যম কর্মীরা নির্যাতিত হচ্ছে, এমনকি আমাদের অনেক গণমাধ্যম কর্মী কিন্তু আহত নিহত হয়েছেন। তো এই যে বারবার ইন্ডিকেট করে গণমাধ্যম কর্মীদেরকে হামলা করা হচ্ছে, গণমাধ্যম কর্মীদের কণ্ঠরোধ করা হচ্ছে, এটা বন্ধ করার জন্য গণমাধ্যম কর্মীদের জন্য এমন একটা আইন প্রণয়ন করেন আমাদের নিরাপত্তার জন্য, যেটাতে আমাদেরকে কেউ হয়রানি বা আমাদেরকে কেউ হামলা করলে বা আমাদের কোনো ক্ষয়ক্ষতি যদি কেউ করে, সেটার বিচারটা এবং সেটার পদক্ষেপটা যেন খুব দ্রুত নেওয়া হয়, এমন একটি ব্যবস্থা চালু করে। তাহলে গণমাধ্যম কর্মীদের উপর হামলা বা তাদের হয়রানি করার যে একটা প্রবণতা রয়েছে, সেই প্রবণতা দূর হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনলেন হাসনাত সজীবের তার ভয়াবহ অভিজ্ঞতার কথা, এবং সে কতটা অসহায় এবং অনিরাপদ সেটার বিস্তারিত সে তুলে ধরলো। আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। মাহেরা আফরোজ।